নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি শত্রু আপনাদের সঙ্গে বুক চিনিয়ে চলাচল রেখে আমি শত্রু আমি প্রশ্ন করবো এবং রায় হচ্ছেটাকে অভয়াকে ধর্ষণ করে খুন হলো আরজি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন নিরাপত্তা দেব, কিন্তু একদিনে দেওয়া সম্ভব নয়। একদিনে যদি দেওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে পুলিশ মন্ত্রী এত বছর ধরে কি করছেন, পুলিশ ব্যবস্থা এত বছর ধরে কি করছে? আজ সাগর দত্তে প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রকাশ্যে রোগীর পরিজনেরা চিকিৎসকদের মারছে, স্বাস্থ্যকর্মীদের মারছে, পেটাচ্ছে। সেই ছবি যখন সামনে আসছে তখন আরো একটা ভয়ঙ্কর ছবি সিসিটিভিতে দেখা যাচ্ছে। পাশে দাঁড়িয়ে मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যেমন 14 আগস্ট আমরা দেখেছিলাম আরজি করে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, দুষ্কৃতীরা এসে আরজি কর ভেঙে তছনছ করে দিয়ে চলে গিয়েছিল। আজ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জন্যই তার কি ডিউটিটা পালন করে, এটাই তার ডিউটি। যখন এই ছবি উঠে আসছে তখন রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা চিকিৎসকদের কেউ বলছে নাটক করছেন, কেউ বলছে বাড়াবাড়ি করছে, কেউ বলছে বিকৃত ছবি বাড়িতে ঝুলিয়ে দেবো। হুমায়ুন কবির বলছেন যে কোন সাহসে জুনিয়র ডাক্তাররা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করছেন। হুমায়ুন কবির, আপনার হাতে ক্ষমতা থাকতে পারে, আপনার হাতে পাওয়ার থাকতে পারে, এনাদের হাতে আছে এই টেটো যা দিয়ে ওনারা আমাদের রক্ষা করেন, ওনারা আমাদের চিকিৎসা করেন। আপনি কোন সাহসে কথা বলছেন? আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, তিনি আজ পর্যন্ত কোন ব্যবস্থা নিয়েছেন? সেই প্রশ্নটা গোটা বাংলার মানুষ করছে, আমিও করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেবো বিশেষ রিপোর্ট। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্ট থেকে আমরা 30 তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি যে সরকার আমাদের 4 নম্বর এবং 5 নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট যে ওনারা কিছু করতে পারবেন না। তবু আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কি প্রডিউস করেন, এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। আজিকর কাণ্ডের পর কেন শিক্ষা নিল না প্রশাসন? সরকারি হাসপাতালের নিরাপত্তাহীনতার ছবি চোখে আঙুল দিয়ে ফের দেখিয়ে দিল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। মুখ্যমন্ত্রী বারবার বলছেন হাসপাতালের নিরাপত্তা ঢেলে সাজানোর কথা। আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, রেস্টরুম, সিসিটিভি। আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান আমি আজকেই দিতে পারবো না। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। শুধুই কি বাজেট বরাদ্দ, বাস্তবায়ন কেন হচ্ছে না? 4 এবং 5 যে আমাদের সেফটি, সিকিউরিটি এবং থ্রেট কালচার, যে ব্যাপারে আজকে আমরা কনফিডেন্ট হয়ে গেছি যে তারা বোধহয় আর পারবেন না, কারণ তাদের সদিচ্ছার অভাব রয়েছে। নিরাপত্তা নেই, এমনকি সাগর দত্ত হাসপাতালে মহিলাদের চেঞ্জ রুমের ভয়ঙ্কর ছবি সামনে। লকটা দেখুন, মানে লক দেখলেন, আমরা যদি বাই চান্স এখানে বসেও থাকি তাহলে দরজা, মানে মহিলা চেঞ্জিং রুমে কোনো দরজা সঠিক নেই। না দরজা নেই, এটাকে ছিটকিনি মারলেও তো এই ছিটকিনি দেখুন, ছিটকিনি খুলে যাবে। এটা আমাদের চেঞ্জিং রুম। ঘটনার প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। সোমবার সুপ্রিম শুনানি। ওই দিন বিকেল পর্যন্ত রাজ্য প্রশাসনকে ডেডলাইন জুনিয়র চিকিৎসকদের। এরপরে জুনিয়র চিকিৎসকরা ফের সম্পূর্ণ কর্মবিরতিতে গেলে তার দায় কি রাজ্য সরকার এড়াতে পারবে? রিপাবলিক বাংলা। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কপিল সিব্বল বলছেন এই জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার জন্য 100 কোটি টাকা রাজ্য বরাদ্দ করেছে। আরে 100 কোটি টাকা ছেড়ে দিন, 25 টাকা ব্যয় করেছে সাগর দত্ত হসপিটালে। আমরা দেখেছি, এই জুনিয়র চিকিৎসকেরা দেখেছেন, সেখানে মহিলাদের চেঞ্জিং রুমে একটা লক পর্যন্ত নেই, একটা দরজা পর্যন্ত নেই, যেটার দাম হার্ডলি 1000 থেকে 2000 টাকা। 1000 থেকে 2000 টাকা, 25 টাকা একটা লকের দাম। 100 কোটি টাকার গল্প শোনাচ্ছেন, সদিচ্ছা কি রয়েছে? আবারও যদি কর্মবিরতিতে এই জুনিয়র চিকিৎসকরা যেতে বাধ্য হন, তার দায়িত্ব কি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেবেন? আসবো আলোচনায়, যারা রয়েছেন পরিচয় করে দিই। আমার সঙ্গে জুনিয়র ডাক্তাররা এসে উপস্থিত হয়েছেন, যারা বলছেন তাদের নিরাপত্তাটা আজও নেই। ডক্টর শুভম সরকার রয়েছেন, ডক্টর শুভদীপ রয় রয়েছেন, ডক্টর আরমান হক রয়েছেন। আমি ওনাদের কাছে আসবো, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন আমি পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অদিতি মৈত্র, বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন কেতান জয়সওয়াল, কংগ্রেসের মুখপাত্র, এবং আমার সঙ্গে একজন চিকিৎসক
ডক্টর প্রসূন কুমার ঘোষ চিকিৎসক কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবেন। আমি জুনিয়র ডাক্তারদের দিয়ে শুরু করি। আপনারা শুনেছেন নিশ্চয়ই 100 কোটি টাকা 100 কোটি টাকা 100 কোটি টাকা। কি মনে হয় রাজ্যের সদিচ্ছা রয়েছে আপনাদের সুরক্ষা দেবার, আপনাদের নিরাপত্তা দেবার? দেখুন, আমার প্রথম কথা যে আমাদের আন্দোলনটা আজ তীব্রতর করতে আমরা বাধ্য হচ্ছি। এর কারণ আমরা প্রথম 5 দফা যে আমাদের দাবি ছিল তাতে আমরা ফিরে যেতে চাই। আমাদের প্রথম দাবি ছিল বিচার। আমরা দেখেছি যে রাজ্য সরকারও এর বিচার চাইছেন, কিন্তু আমি বুঝতে পারছি না এবং আমরা কেউই হয়তো বুঝতে পারছি না যে যদি উনি বিচার চেয়েই থাকেন তাহলে কি জন্য সরকারি কৌশলে 3 দিন ডেট পিছিয়ে দিচ্ছেন। উনার তো আপিল করা উচিত তাড়াতাড়ি, যাতে এই আমাদের প্রসেসটা এগিয়ে পয়েন্ট। এবং 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 অভয়ার বিরুদ্ধে অভয়া ডিফেন্ড করার জন্য এতগুলো লয়ার। অবশ্যই। এরপর আমরা যে আমাদের 2 এবং 3 নাম্বার দাবি, সেই দাবিগুলোতে চলে যাই। আমাদের 2 আর 3 নাম্বার দাবিতে যে সমস্ত মানুষদের অপসারণের কথা ছিল সেগুলো আমরা কিছু ক্ষেত্রে দেখেছি কিছু জনকে অপসারণ করা হয়েছে, 1-2 জনকে করা হয়নি। কিন্তু একটা ঘরের মধ্যে থেকে আবর্জনা একটা কোণে থেকে আরেকটা কোণের মধ্যে সরিয়ে দিলে আমার মনে হয় না ঘর থেকে দুর্গন্ধ অন্য কোথাও চলে যায়। একদম। এবং আমার আরো একটা প্রশ্ন রয়েছে। আমি সরাসরি প্রীতম দত্ত এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রসূন বাবু যদি আসেন আমি ডাক্তারবাবুর কাছে অবশ্যই যাব। প্রীতম দত্ত, কি মনে হয় রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, তোমরা রাজনীতি করছো, তোমরা রাস্তায় নামছো, তোমরা আন্দোলন করছো, তোমরা বলছো আমরা পাশে রয়েছি, সবকিছু ঠিক আছে, কিন্তু রাজ্যের কি সদিচ্ছা রয়েছে আপাত দৃষ্টিতে চোখে কি মনে হচ্ছে? দেখো, রাজ্যে যদি সদিচ্ছা থাকতো তাহলে আরজি করে সেই 7,000 লোক গিয়ে ভাঙতো না। আর যারাই ভেঙেছে ওই লোকগুলো এসেছিল তোমরা জানো কামারহাটি থেকে, একদম চিহ্নিত করেছে, আমরা খোঁজ নিয়েছি এবং পুলিশও বলেছে শাসক দলের সঙ্গে অনেকের যোগ রয়েছে। এবার এবং তারা যে চিহ্নিত করেছে তার একদম 100% যোগ আছে। কিন্তু কথাটা হচ্ছে তুমি প্রশ্নটা কার কাছে করবে? যেমন তৃণমূল এখানে অ্যাবসেন্ট, সেরকম তৃণমূল প্রত্যেকটা প্রশ্ন করার থেকে ডাক্তারদের কাছেও অ্যাবসেন্ট, পুরো নাগরিক সমাজের কাছেও অ্যাবসেন্ট। তৃণমূল আছে শুধু তোলাবাজিতে, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় শুধু তোলাবাজিতে ওনারা করবেন। এবং যারা তার আওয়াজ তুলবে তাদের এনাকে প্রশ্ন করতে পারেন, না, না। কেউ নেই তো ওনাকেই প্রশ্ন করুন, গার্ডেনটাকেই প্রশ্ন করুন। গার্ডেনকে প্রশ্ন করে হবেটা কি? তার কারণে যে জড় পদার্থ, তৃণমূল জড় পদার্থ না, তৃণমূল তোলাবাজি পদার্থ, এছাড়া আর কিছু না। আজকে তৃণমূলকে তুমি প্রশ্ন করলে তৃণমূল দাগিয়ে দেয়। যেমন দেখছো না তৃণমূলের এমপি এমএলএ মন্ত্রীরা দাগিয়ে দিচ্ছে জুনিয়র ডাক্তারদের। যারা আজকে করোনার সময় আমরা করোনা ওয়ারিয়ার বলে নরেন্দ্র মোদী প্লেন পাঠিয়ে সবাইকে গোলাপ বিতরণ করেছিল, সবাইকে গোলাপের পাপড়ি ছড়িয়েছিল, ফুলের মালা পরিয়েছিলাম আমরা প্রত্যেকটা নাগরিক সমাজ, তাদেরকে আজকে দাগিয়ে দিচ্ছে, তাদেরকে আজকে মারধরের হুমকি দিচ্ছে, তাদের কাছে কেস করা হচ্ছে। তাদের জন্য আমরা বেঁচে রয়েছি। তাদেরকে হুমায়ুন কবির বলছেন যে আমার বিরুদ্ধে কেস করা হচ্ছে, আমি দেখে নেবো, আমি এই করে দেবো। হুমায়ুন কবির তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নন যে ওনার বিরুদ্ধে কোনো কেস করা যাবে না। দেখুন, প্রথমত হচ্ছে যে এইভাবে যে আমাদেরকে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে, সবভাবে হচ্ছে আটকানো হচ্ছে, এটা মানে খুবই খারাপ হচ্ছে। দেখুন, আমাদের যেমন মাস কনভেনশনটাই আপনি জানেন কয়েকদিন আগে SSKM-এ হয়েছে, হওয়ার কথা ছিল ধনধান্যতে, সেটা হচ্ছে আমাদের আটকে দেওয়া হয়েছে। আরও স্যার কতভাবে আটকানো হয়। মানি স্কোয়ারে যেমন একটা প্রোটেস্ট করতে চলেছিলেন, ওখানে কর্পোরেট লস তুলে মাঝখান থেকে সেই প্রোটেস্টও আটকে দেয়। আন্দোলনটা আমরা যখনই একটু ডিএসকালেট করেছি, সরকার আমাদের পেছনে লেগে গেছে, আলাদা করে এতভাবে আন্দোলনটাকে আটকাচ্ছে। কথা বলছে করছে এক, সেই জন্য আমরা আন্দোলনটাকে আরো বেশি তীব্রতর করতে হলো আমাদেরকে। আমরা চাইছি না সিজওয়ার্ক করতে, কিন্তু আবার এই জন্য আমাদের দাদা সিজওয়ার্ক করতে হচ্ছে আবার বাধ্য হয়ে। প্রসূনবাবু এসে গিয়েছেন, একদম অপারেশন থিয়েটার থেকে কার্যত আসছেন। প্রসূনবাবু, আমি একটা জিনিস জানতে চাই, এফআইআর করার সাহস কি করে হলো বলছেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, উনি তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নন আমি যেটুকু জানি। এক, দ্বিতীয়ত পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আপনি গতকালও দেখেছিলেন সেই ছবি, আজও দেখতে পাচ্ছেন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জুনিয়র ডাক্তারদের পেটানো হচ্ছে। পুলিশের যে এই সাগর দত্ত হসপিটালের মধ্যে যে রুম রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি চাবি দেবার হচ্ছে, পুলিশ নেই, পুলিশের দেখা নেই, তাহলে পুলিশ করছেটা কি? আমি আপনার প্রথম কথাটা আগে বলি যে আউটপোস্ট, পুলিশের আউটপোস্ট না, হুমায়ুন কবিরের যে কথাটা আপনি বললেন, এরা হচ্ছে সেই নেতা যারা কালকে ছিল আজকে নেই, আগামী দিনও থাকবে কিনা জানি না, কিন্তু এই সব কাণ্ড করে ছোটখাটো কথা বলে এরা ভাবছে যে কিছুটা ভেসে থাকতে পারবে। কত বড় মূর্খ এরা দেখুন। এরা বলছে, আমি যা টিভিতে শুনলাম যে 50 জন ডাক্তারকে ঘরে ঢোকাতে নাকি 3 মিনিট সময় লাগবে, এই কথাটাই তো বলেছে। আমি দলমত নির্বিশেষে একটা কথা বলি সন্তুবাবু, একজন ডাক্তার সে আজ পৃথিবী থেকে চলে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে ঘর থেকে বার করে দিয়েছে। তাহলে এ কোথাকার হরিদাস পাল যে এ গিয়ে 50 জন ডাক্তারকে ঘরে ঢোকাবে? এ হচ্ছে সেই লেভেলের মূর্খ এরা জানে রাজনীতির জীবন শেষ। এবং এই বক্তব্যটা হুমায়ুন কবির না শুনতে পারলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি আজ পর্যন্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? ইয়েস অর নো?
নো, কোনো ব্যবস্থা নেয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দলের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু একটা নন অ্যাভেলেবল সেকশনে এফআইআর হয়েছে এবং তার এগেইনস্টেও তিনি বলছেন, কি বলছেন শুনবো। যত মহা মিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এখানে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? এসব ডাক্তার, এসব 50টা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি।